পত্রিকার একটা দারুণ শিরোনাম, অবাক করা শিরোনাম এবং আপনাকে চমকে দেওয়ার মতো শিরোনাম। শিরোনামটা হচ্ছে মানুষ বিক্রির কারবার করেন এনসিপি নেতা। এনসিপি নেতা তিনি মানুষ বিক্রি করেন, মানুষ কেনাবেচা করেন, মানুষ বিক্রির হাট বসিয়েছেন এবং সেটা দেশে নয় বিদেশে। বিদেশে এ পর্যন্ত অন্তত 15 জনকে বিক্রি করেছেন প্রচুর টাকার বিনিময়ে এবং সেই বিক্রি করার পরে বিদেশে গিয়ে আবার তাদেরকে কয়েক দফায় বিক্রি করা হয়েছে এবং তাদেরকে নির্যাতন করে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সেই নির্যাতনের গণ্ডি পেরিয়ে ভাগ্যের জোরে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন, বাকিরা এখনো আটকে আছেন। কাজটা কে করছেন? এনসিপি নেতা এবং তার বাবা। গাইবান্ধার এই চাঞ্চল্যকর খবরটা একজনের ব্যাপারে অভিযোগ হিসেবে এর আগে সীমাবদ্ধ ছিল, যে একজনকে বিদেশে পাঠিয়েছেন, তারপরে সেখানে অন্য একটা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করেছে, তাকে সেখানে ডেথ ক্যাম্পে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। ব্যাপারটা একজনের মধ্যে সীমাবদ্ধ ছিল, এর আগেও এই ব্যাপারটা আলোচিত হয়েছে। কিন্তু ভয়াবহ খবর দিচ্ছে এবার দৈনিক কালবেলা। ব্যাপারটা একজনে নয়, অন্তত 15 জনের ক্ষেত্রে প্রমাণসহ নানা তথ্য তাদের হাতে এসেছে এবং এটা ওই এনসিপি নেতার ব্যবসা, এনসিপি নেতা এবং তার বাবার ব্যবসা। যদিও তারা দাবি করে যে তারা নাকি চাউলের ব্যবসা করে, এটা করে ওটা করে, আদতে সেই দাবিগুলো পুরোটাই মিথ্যা। কি ভয়ঙ্কর তথ্য দিচ্ছে দৈনিক কালবেলা। কেন এনসিপি নেতাদের বেলাতেই এই ধরনের খবর আসছে? 24-এর শেখ হাসিনার সরকার পতনের পরে এগুলো করার জন্যই কি তারা ওই আন্দোলনটা করেছিল এবং সেখানে একটা আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টে ফুলে ফেপে উঠে প্রফেসর ইউনূসের কল্যাণে এই আকাম কুকামগুলো করার জন্যই কি তারা বলেছিল আমাদেরকে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে? এটাই কি তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? চলুন একটু গাইবান্ধা থেকে ঘুরে আসি, কি ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো এনসিপি নেতা এবং তার বাবার ব্যাপারে। একটু বুঝে ওঠার চেষ্টা করি কিভাবে তারা মানুষ বিক্রির হাট বসিয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মানুষ বিক্রির হাট বসিয়েছেন একজন এনসিপি নেতা। ভয়ঙ্কর খবর। এই বিক্রিটা দেশের বাজারে হলে তাও মানুষগুলো দেশে থাকতে পারতো। বিক্রিটা আফ্রিকান দেশে, চিন্তাই করা যায় না যে কি হচ্ছে, কোথায় হচ্ছে। কম্বোডিয়ায় তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, কয়েক পার্টির কাছে বিক্রি করা হচ্ছে, সেখানে তাদেরকে ডেথ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে তাদেরকে আটকে রেখে নির্যাতন করে পরিবারের কাছে ফোন দিয়ে অনেক টাকা দাবি করে এক ধরনের নৈরাজ্যকর পরিবেশ তৈরি করা হচ্ছে। এই ভয়ঙ্কর তথ্যগুলো উঠে এসেছে গণমাধ্যমের রিপোর্টে। কালবেলার শিরোনামটাই মজার, যে শিরোনামটা প্রথমেই বলেছি, শিরোনামটা তাদের ছবি সহ একবার দেখে নিন। সেখানে বলা হচ্ছে মানুষ বিক্রির কারবার করেন এনসিপি নেতা, প্রধান সহযোগী বাবা শহীদুল। অর্থাৎ ছেলের আকামের প্রধান সহযোগী তার বাবা। এ কেমন বাবা? এরকম বাবা আমাদের সমাজে আরও বোধহয় প্রয়োজন, কারণ আমাদের সমাজে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো দরকার। আর এই ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত সমাজে ছড়িয়ে ছিটিয়ে দিতে হলে শহীদুল ইসলামের মতো বাবাদের খুব প্রয়োজন। কি অবাক করা, কি অসাধারণ বাবাদের আমদানি করতে পারলো এনসিপি নেতারা। বিপ্লবের নামে আমাদেরকে কি অসাধারণ ব্যাপারগুলো উপহার দিল। একবার শুধু ভেবে দেখুন, আপনার কি বলবো, যে আপনার মগজ বেরিয়ে হয়তো আকাশের দিকে ছুটে চলে যেতে চাইবে। মগজ আর মগজের জায়গায় থাকবে না, কারণ মগজ ওই চিন্তা শক্তি ধারণ করার মতো ক্যাপাসিটি হারিয়ে ফেলবে। ভেতরের খবরে ঢুকি একটু। গাইবান্ধার চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার মানুষকে টার্গেট করে উচ্চ বেতনে চাকরির জন্য বিদেশে পাঠানোর প্রলোভন দেখানো হয়। দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করা যুবকরা ভিটেমাটি, গবাদি পশু আর ঋণ করে, গবাদি পশু বিক্রি, ভিটেমাটি বিক্রি এবং ঋণ করে বিদেশ যেতে তুলে দেন লাখ লাখ টাকা। এরপর তাদের পাঠানো হয় কম্বোডিয়ায়। কিন্তু স্বপ্নের সেই বিদেশ পৌঁছানোর পর তাদের কাছে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দেয়।
প্রতিশ্রুতি চাকরি তো মেলেই না, বরং শুরু হয় অমানবিক নির্যাতন। বাংলাদেশ থেকে পাঠানো যুবকদের দফায় দফায় বিক্রি করা হয় চীনের নাগরিকদের দ্বারা পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় কথিত ডেথ ক্যাম্পে, যেখানে জোরপূর্বক সাইবার কৃতদাস হিসেবে কাজ করানো হয়। কাজ করতে অস্বীকৃতি জানালে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। অমানসিক নির্যাতনের মধ্যেই জীবনবাজি রেখে পালিয়ে দেশে ফিরেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী। তবে এখনও অনেকেই সেখানে আটকে আছেন। সেখানে নির্যাতন যেমন করা হয় ডেথ ক্যাম্পে, তেমনি তাদেরকে আটকে রেখে পরিবারের কাছে ফোন দেওয়া হয় মুক্তিপণ চেয়ে, এবং সেটা লক্ষ লক্ষ টাকা। গাইবান্ধা জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব, এনসিপির জেলার দ্বিতীয় নেতা সদস্য সচিব রাহাত ইবনে শহীদ এবং তার বাবা শহীদুল ইসলামের বিরুদ্ধে বিদেশে পাঠিয়ে মানুষ বিক্রির এমন শক্তিশালী ভয়ঙ্কর নেটওয়ার্কের তথ্য কালবেলার অনুসন্ধানে উঠে এসেছে। চিন্তা করতে পারছেন, মানুষ বিক্রির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক তৈরি করেছে এই সদস্য সচিব এনসিপির রাহাত ইবনে শহীদ আর তার বাবা শহীদুল ইসলাম। এরকম বাবা বাংলার প্রতিটা ঘরে ঘরে বোধহয় প্রয়োজন। এর পরে বলা হচ্ছে, অনুসন্ধানে অন্তত 15 জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে যারা এই চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। তাদের মধ্যে 7 জন দেশে ফিরে আসতে পেরেছেন, 8 জন এখনও কম্বোডিয়ায় আটকে আছেন বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি, এনসিপি নেতা রাহাদের মাধ্যমে শুধু গাইবান্ধা থেকেই অন্তত 30 জন যুবককে কম্বোডিয়ায় পাঠানো হয়েছে। শুধু গাইবান্ধা থেকেই এই এনসিপি নেতা 30 জনকে পাঠিয়েছে, 30 জনকে পাঠিয়ে বিক্রি করেছে। বাপবেটার এই চক্রের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। সেখান থেকে পালিয়ে দেশে ফিরতে সক্ষম হওয়া এবং এখনও কম্বোডিয়ায় আটকে থাকা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে কালবেলা। তারা সেখানকার ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং প্রতারণার বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন। কবির ব্রাদার্স চক্রের সঙ্গে মিলেছে রাহাদের নেটওয়ার্ক। ভুক্তভোগীদের অভিযোগ, কম্বোডিয়ায় অবস্থানরত হুসেইন কবির ও তার ভাই আকাশ এবং বাংলাদেশে থাকা আরেক ভাই হুমায়ুন কবিরের সঙ্গে সমন্বয় করে একটি শক্তিশালী মানব পাচার নেটওয়ার্ক গড়ে তুলেছেন গাইবান্ধা জেলার এনসিপির সদস্য সচিব রাহাত ইবনে শহীদ। অভিযোগ অনুযায়ী প্রত্যন্ত এলাকার যুবকদের টার্গেট করে তাদের বিভিন্ন প্রলোভনের মাধ্যমে কম্বোডিয়ায় পাঠানো হতো। এই প্রক্রিয়ায় হুমায়ুন কবিরের লাইফস্টাইল স্টুডেন্ট কনসালটেন্সি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা ও বিদেশ যাত্রার ব্যবস্থা করা হয়। ভুক্তভোগীরা আরও বলেছেন, এই চক্রের মাধ্যমে বিদেশে পাঠানো ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট নিজেরাই প্রস্তুত করে দেন, কোনো কাগজপত্রও তৈরি করতে হয় না কাউকে। এরপর কম্বোডিয়ায় পৌঁছানোর পর তাদের বিভিন্ন স্ক্যামিং প্রতিষ্ঠানে বিক্রি করে দেওয়া হতো বলে অভিযোগ। দেশ জুড়েই পুরো নেটওয়ার্কটির এজেন্ট আছে এবং কম্বোডিয়ায় থাকা সদস্যদের সমন্বয়ে গোটা প্রক্রিয়াটি পরিচালিত হয় বলে ভুক্তভোগীরা দাবি করেছে। তার মানে দেশ জুড়ে এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের এই শহীদ নামে একজনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়, হুমায়ুন কবির নামে একজনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তারা 2-3 ভাই মিলে এবং এই যে রাহাত এনসিপি নেতা, এই রাহাত মূলত এই এজেন্সির সাপ্লায়ার। সে মানুষ রেডি করে দেয়, বিক্রির পণ্য রেডি করে দেয়, পণ্য রেডি করে তাদের কাছে বিক্রি করে এবং সেটা কম্বোডিয়ায় গিয়ে কয়েকটা স্টেপে বিক্রি হয়। ভুক্তভোগীরা আরও বলেছেন, এই চক্রের মাধ্যমে বিদেশে পাঠানো ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র সব নিজেরা তৈরি করে। এই প্রতারণা চক্র শুরু হয় স্থানীয় কিছু দালাল বা এজেন্টের মাধ্যমে। তারা প্রথমে গাইবান্ধার চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার দরিদ্র, বেকার এবং স্বল্প শিক্ষিত যুবকদের টার্গেট করে থাকে। এরপর ধাপে ধাপে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এই এজেন্টরা পরিবারের সদস্যদের বুঝিয়ে বিদেশে কম্পিউটার অপারেটর পদে চাকরির প্রলোভন দেখায়। সেখানে মাসিক বেতন 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে, এরকম আশ্বাস দেয়। আশ্বাস দিয়ে এই কাজগুলো করে। এখানে অভিযোগ পাওয়া গেছে যে 7 থেকে 14 লাখ টাকার বাংলাদেশেই লেনদেন হয়। লেনদেন হওয়ার পরে তারপরে কম্বোডিয়ায় গিয়ে অন্তত 2 থেকে 3টা স্টেপে তাদেরকে বিক্রি করা হয় এবং বিক্রি করে তাদেরকে সাইবার কৃতদাস হিসেবে ব্যবহার করা হয়। নানাভাবে নানা রকমের
ওয়েতে তাদেরকে ব্যবহার করা হয়, তাদের আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ চাওয়া হয় এবং সেখান থেকে কোনো রকমে বুদ্ধি করে 7 জন পালিয়ে আসতে সক্ষম হয়েছে। এর আগে পত্রিকাতে একজন পালিয়ে আসার খবর বেরিয়েছিল, তখন খবরটা ছোট ছিল। এবার কালবেলা বলছে যে শুধুমাত্র গাইবান্ধা থেকেই এই এনসিপি নেতার মাধ্যমে অন্তত 30 জনকে বিক্রি করা হয়েছে। শুধু গাইবান্ধা থেকেই যদি 30 জনকে বিক্রি করা হয়, তাহলে সারা বাংলাদেশে এনসিপির আর কারা কারা এর সঙ্গে যুক্ত, এই নেটওয়ার্ক কিভাবে তৈরি হলো, কারা এর পেছনে গডফাদার হিসেবে রয়েছে। প্রফেসর ইউনূস সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যিনি দেখভাল করতেন, সেই মেটিকুলাস আসিফ নজরুল, যিনি এই দেশটাকে আইনের শাসনের পরিবর্তে দোজকের শাসনে পরিণত করেছিলেন, সেই আসিফ নজরুল এর পেছনে কাজ করেছেন কিনা, প্রফেসর ইউনূস তার আন্তর্জাতিক সম্পর্ক ভালো, তিনি নিজে এই চক্রের প্রধান ব্যক্তি কিনা, এগুলোও বের করতে হবে। এর সঙ্গে এনসিপির আর কারা কারা জড়িত, শীর্ষ মহলের কেউ জড়িত কিনা, এটা যদি শীর্ষ মহলের কেউ জড়িত হয়ে না থাকে, তাহলে এই অভিযোগ আরও বেশ কিছুদিন আগে এসেছে। এতদিন পর্যন্ত এনসিপি কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তাকে কেন গ্রেপ্তার করা হয়নি, কেন তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না, এই প্রশ্নগুলো আসবে। এই প্রশ্নগুলো আসবে বর্তমান সরকারের ওপরে, কারণ এত বড় একটা কেলেঙ্কারির খবর এর আগেও একবার ফাঁস হয়েছিল, কিন্তু এত ইনভেস্টিগেশন করা হয়েছিল না। এবার কালবেলা যেটা বলছে, সেই ভয়ঙ্কর তথ্যের পরেও কি সরকার নিশ্চুপ থাকবে? প্রশ্ন সেটাই। আর এই ভয়ঙ্কর খেলার পেছনে যারা আছে, তাদের পরিচয় কি আমরা জানতে পারবো না? দর্শক, আপনার কাছে কি মনে হয় কোন কোন ভয়ঙ্কর মানে ওয়েতে বাংলাদেশটাকে ধ্বংসের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল মেটিকুলাস প্রফেসর ইউনূস সরকার, সেটা আমাদের এখন খুব করে ভাবাচ্ছে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।